মনীষীদের জীবনী নিয়ে বই লেখা হয়েছে প্রচুর, কিন্তু তাদের জীবনযাপনের সবকিছু কখনো একটি বইতে সীমাবদ্ধ থাকে না। আবার একটি চরিত্র সম্পর্কে মোটামুটি ধারণা নিতে গিয়ে অনেক অনেক বই পড়া হয়ে ওঠে না। তাই ছোট কিছু জীবনীমূলক বইকে শ্রুতি সম্ভব করে তোলার চেষ্টায় আমি সঞ্জিতা তারিন। মূলত পল রোবসনের নিজের লেখা বই হিয়ার আই স্ট্যান্ড এবং মারি সিটনের পল রোবসন বই দুটির উপর ভিত্তি করে এই বইটি লেখা হয়েছে। এই বইটি লেখার জন্য বইটির লেখক সহায়তা নিয়েছেন কিছু বই, পত্রিকা ও সাময়িকীর। পল রোবসনের পূর্বপুরুষদের আদিবাস আফ্রিকার নাইজেরিয়ায়। আফ্রিকার কালো মানুষদের নানা সম্প্রদায় বা গোষ্ঠী থাকে, যেমন আমাদেরও থাকে। এরা ছিলেন ইবো সম্প্রদায়ের বান্টু গোষ্ঠীর মানুষ। এদের পূর্বপুরুষকে কোনো এক সময় দাস ব্যবসায়ীরা ধরে এনে আমেরিকায় বেচে দেয়। তারপর বংশ পরম্পরায় এরা কৃতদাস। এর শেষ হল পল রোবসনের বাবা উইলিয়াম ড্রু রোবসনের বেলায়। 1860 সালে লিঙ্কনের আমেরিকার প্রেসিডেন্ট হবার বছরে উইলিয়াম পালিয়ে আসেন উত্তরের অঞ্চলে, যেখানে দাসপ্রথা নেই এমন একটা জায়গায়। সাদা চামড়া মালিকের কড়া পাহারা থেকে কিভাবে পালিয়ে এলেন তিনি? একটা গোপন রেলপথ ধরে। এই রেলপথই বা কিভাবে তৈরি হলো এত গোপনে? উত্তরের কিছু মুক্ত কালো মানুষ আর দাসপ্রথা বিরোধী কিছু সাদা মানুষ এটা করেছিলেন, যাতে দক্ষিণ থেকে কৃতদাসরা পালিয়ে আসতে পারেন। জন্মকৃতদাস উইলিয়াম যখন পালিয়ে এলেন তখন তার বয়স মাত্র 15। মা বাবাকে ছেড়ে চিরদিনের মতো চলে আসতে হলো তাকে। কি সাহস! ধরা পড়লে কপালে ছিল ভয়ানক অত্যাচার। আর যেখানে যাচ্ছেন সেখানে কিভাবেই বা বাঁচবেন তার ঠিক ঠিকানা নেই। তবু এলেন, আর এলেন বলেই বেঁচে গেলেন। পেনসিলভানিয়ায় সেনাবাহিনীতে মজুরের কাজ জুটে গেল। মজুরের কাজ করেই কি জীবন যাবে? না। 1865-তে আমেরিকার গৃহযুদ্ধ শেষ হবার পর স্কুলে পড়াশোনা শুরু করলেন। বয়স বেশি তাতে কি, কোথাও তো শুরু করতে হয়। পড়ার খরচ চলল কুলি মজুরের কাজ করে। স্কুলের শেষ পরীক্ষায় ভালোভাবে পাশও করলেন। ভর্তি হলেন লিঙ্কন বিশ্ববিদ্যালয়ে, কালো মানুষদের লেখাপড়ার জন্য সেটা। 1873-এ গ্র্যাজুয়েট হলেন। 1876-এ ধর্মতত্ত্ব নিয়ে পাশ করলেন স্নাতকোত্তর ডিগ্রি, আমাদের যেমন MA। কৃতদাসদের কোনো পদবি থাকতো না, শুধু একটা নাম থাকতো। মজুরদের আবার পদবি কি? উইলিয়াম ড্রুরও ছিল না পদবি। রোবসন পদবিটা পেলেন কোথায় তাহলে? মালিকের পদবি ছিল রোবসন। এটা উইলিয়াম ড্রু তার নামের পাশে জুড়ে নিলেন। এভাবেই হলো উইলিয়াম ড্রু রোবসন। বিশ্ববিদ্যালয়ে পড়েছেন ধর্মতত্ত্ব নিয়ে। ধর্মতত্ত্ব মানে ঈশ্বর, পাপপুণ্য, স্বর্গ ইত্যাদি নিয়ে আলোচনা। ঈশ্বর, বাইবেল এসবে অগাধ আস্থা তার। গির্জায় কাজ পেলেন, পাস্টর বা ধর্মযাজকের কাজ, পেনসিলভানিয়ার উইলকস-বারে। অল্পদিনই এখানে ছিলেন। তারপর চলে এলেন প্রিন্সটনের প্রেসবিটারিয়ান গির্জায়। অসাধারণ পাঠ করতেন বাইবেল থেকে। ধর্ম বিষয়ে ভালো বক্তৃতাও দিতেন। বলতেন, অন্ধভাবে মেনে নেবেন না, যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে যাচাই করে নিতে হবে। কালো মানুষদের কাছে ধীরে ধীরে প্রিয় হয়ে উঠলেন উইলিয়াম ড্রু, শ্রদ্ধেয় হয়ে উঠলেন। এখন তিনি রেভারেন্ড রোবসন। এই সময়টাতেই 1898 সালের 9 এপ্রিল রেভারেন্ড রোবসনের কনিষ্ঠ সন্তানের জন্ম হল। নাম পল বাস্টিল রোবসন। বড় হয়ে ছেলেটি মাঝের নামটা ছেঁটে দেবেন,
তখন তিনি শুধুই পল রোবসন। কিন্তু এই বাস্টিল কথাটা তার নামের মধ্যে এলোই বা কিভাবে? এলো মায়ের নাম থেকে, মা মারিয়া লুইসা বাস্টিল। লিঙ্কন বিশ্ববিদ্যালয় থেকে কষ্ট করে পাশ করার পর 1876-এ মারিয়াকে বিয়ে করলেন উইলিয়াম ড্রু। তখন মারিয়া ফিলাডেলফিয়ার কাছে এক জায়গায় স্কুল শিক্ষিকা। বিখ্যাত বাস্টিল পরিবারের মেয়ে। ফিলাডেলফিয়ায় তাঁর জন্ম 1853 সালের 8 নভেম্বর। বাস্টিলরা আফ্রিকান ইন্ডিয়ান, ভারতীয় নয়, আমেরিকার একেবারে আদিবাসীদের ইন্ডিয়ান বলা হয়। সাদা চামড়ার কোয়েকারদের মিশেল। এরা আমেরিকার খুব পুরনো বাসিন্দা, মানে সেই প্রায় আদি যুগ থেকে। এই পরিবারের একজন সাইরাস বাস্টিল। ইনি ছিলেন ফিলাডেলফিয়ার কালো মানুষদের মুক্তি আন্দোলনের নেতা। 1787 সালে ইনি মুক্ত আফ্রিকান সমাজ নামে একটা সংঘ গড়ে তোলেন। এটাই আমেরিকার কালো মানুষদের সাহায্য করার প্রথম সংগঠন। বিখ্যাত বৈজ্ঞানিক বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন, সেই ঘুড়ি ওড়ানো বেঞ্জামিন, যিনি প্রথম বলেছিলেন আকাশের বিদ্যুৎ থেকে আলো হয়, তাঁর আত্মকথাতেও সাইরাস বাস্টিলের উল্লেখ আছে। এই পরিবারেরই আর একজন ডেভিড বাস্টিল, বিখ্যাত শিল্পী ছিলেন। আব্রাহাম লিঙ্কন নিজে বসে থেকে তার ছবি আঁকবার সময় দিয়েছিলেন। লিঙ্কনের অনেক প্রতিকৃতি এঁকেছিলেন তিনি। ডেভিডের ছেলে জোসেফ বহু কৃতদাসকে মুক্তি দিয়েছিলেন নিজের চেষ্টায়। শিক্ষা দীক্ষায় এই বাস্টিল পরিবারের খুবই নামডাক ছিল। শুধু জ্ঞান গরিমা কেন, ওই গোপন রেলপথ পরিচালনায় এক পরিবার অংশ নিয়েছে, যে পথে অসংখ্য কালো মানুষ পল রোবসনের বাবার মতো পালিয়ে এসে দাসত্ব থেকে মুক্তি পেয়েছে। তো এরকম একটা পরিবার থেকে এসেছিলেন মা। এই মারিয়া বাস্টিল আর রেভারেন্ড রোবসনের অষ্টম এবং সবচেয়ে ছোট সন্তান পল রোবসন। ভাই বোনদের ভেতর তখন বেঁচে আছে 4 জন। উইলিয়াম ডি জুনিয়র, ডাকনাম বিল, বয়স 17। রিভ, ডাকনাম রিড, বয়স 12। বেঞ্জামিন, ডাকনাম বেন, বয়স 6। আর একমাত্র দিদি মারিয়ান, বয়স 4 বছর। এদের ভেতর বিল পরে ডাক্তার হয়েছিলেন, অনেক কাঠ খড় পুড়িয়ে। তখনও কালো চামড়ার কোনো মানুষের ডাক্তারি পড়াটা অত সহজ ছিল না। গায়ের চামড়া দিয়ে যারা মানুষকে বিচার করে, সেই ঘৃণ্য বর্ণবিদ্বেষীদের বাধা। বিল অনেক লড়াই করে ডাক্তার হলেন, কিন্তু মারা গেলেন মাত্র 44 বছর বয়সে। রিড বদরাগী ধরনের, হোটেলের ব্যবসা করতেন। তিনি মারা গেলেন আরও কম বয়সে। বেন বাবার মতো গির্জার পাস্টর হলেন। বোন মারিয়ান হলেন মায়ের মতো স্কুল শিক্ষিকা। কিন্তু বাড়ির ছোট ছেলে, সবচেয়ে আদরের ছেলে পল বড় হয়ে কি হবে? কিভাবেই বা সে বড় হয়ে উঠবে? যখন তার মাত্র 6 বছর বয়স, 1904 সাল, তার মা মারা গেলেন। মা বেশ কিছুদিন ধরে চোখে দেখতে পাচ্ছিলেন না। রান্নাঘরে জামায় আগুন ধরে যায়। হাসপাতালে কয়েকদিন, তারপর সব শেষ। পল সে সময়টা ছিল শহরের বাইরে। মাকে কবর দেবার আগে শেষবারের মতো দেখতে পেয়েছিল সে, এইটুকুই। মাকে তার ঠিকমতো চেনাও হলো না। মায়ের স্মৃতি বলে কিছু রইল না। পরে অনেক বড় হয়ে পল বলবেন, অন্যের কাছ থেকে শুনেছি আমার মায়ের অসাধারণ বুদ্ধি ছিল, চারিত্রিক দৃঢ়তা ছিল। আমার বাবার পড়াশুনোর সঙ্গী ছিলেন আমার মা। বাবার সব রকম সামাজিক কাজে মা ছিলেন তার প্রধান সহায়। কিন্তু বাবাকে তিনি পেয়েছিলেন, বাবাই ছিলেন তার ছেলেবেলার গৌরব। পৃথিবীতে তিনি আর কাউকে অতটা ভালোবাসেননি। শুধু পল নয়, পলের দাদা বা দিদি নয়, ওদের বাবা রেভারেন্ড রোবসনকে যারা চিনতেন তারা প্রত্যেকেই স্বীকার করেছেন তিনি একজন অসাধারণ মানুষ ছিলেন। পলের কথায়, আমার বাবার চোখে মুখে দাসত্বের কোনো চিহ্ন ছিল না। ঠিক যেমন যৌবনে তিনি দাস হয়ে থাকতে চাননি,
তেমনি মাঝ বয়সের দিনগুলোতেও তিনি আঙ্কেল টম হয়ে বেঁচে থাকাকে ঘৃণা করতেন। তার কাছ থেকেই আমরা শিখেছি এবং কখনো সন্দেহ করিনি কালো চামড়ার মানুষ সব দিক থেকেই সাদা চামড়াদের সমান, এবং আমরা তা প্রমাণ করার জন্য এক ভয়ঙ্কর প্রতিজ্ঞা করেছিলাম। গির্জার পাস্টর হয়ে তিনি শুধু ধর্মের উপদেশ দেওয়াতেই থেমে থাকেননি, কালো মানুষদের একজোট করার কাজও তিনি করে যেতেন। কেননা এটা বুঝেছিলেন কালোদের প্রাপ্য অধিকার পেতে গেলে তাদের একজোট হতে হবে এবং একই সঙ্গে কালো মানুষদের প্রতি অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদও করে যেতে হবে। এই জন্য সকলে তাঁকে শ্রদ্ধা করতেন, সকলে তার কাছে সাহস পেতেন। না, কালো মানুষ বলে দিনের পর দিন সব কিছু মুখ বুজে সহ্য করব না আমরা। কিন্তু সাদা চামড়ারা, যারা কালো মানুষদের ঘৃণা করে, তারাই বা চুপচাপ বসে থাকবে কেন? যে গির্জার তিনি পাস্টর ছিলেন তার কর্তাদের কেউ কেউ বললেন রেভারেন্ড রবসনকে সরিয়ে দিতে হবে। এই দলে থাকলো কিছু কালো চামড়ার মানুষও, যাদের জন্য তাঁর এত লড়াই। আর থাকলো তাঁর ঘনিষ্ঠ আত্মীয়দের কেউ কেউ 20 বছরেরও বেশি এই গির্জায় পাস্টর হয়ে আছেন। তবু এই মাঝ বয়সে গির্জা থেকে সরিয়ে দেওয়া হলো তাঁকে। মাথায় যেন বাজ ভেঙে পড়ল। কি করবেন এখন? ঘরে এতগুলো ছোট ছোট ছেলে মেয়ে, তাদের খাওয়াবেন কি? কিভাবে শুরু করবেন নতুন জীবন? শুধু গায়ের রং কালো বলে চট করে কোথাও কাজ পাওয়া মুশকিল, আবার হাত জোড় করে সাদা চামড়ার লোকদের কাছে দয়া ভিক্ষা চাওয়াও অসম্ভব। মর্যাদা নিয়ে বেঁচে থাকার জন্য তিনি যে সেই ছোটবেলা থেকে লড়াই করছেন। তিনি যে নিজে মনে করেন যত নিচুতলার লোকই হোক, যত দরিদ্রই হোক, মর্যাদা নিয়ে, আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে হবে সবাইকে। এখন যে সেটা বীরের মতো প্রমাণ করার সময়। শুরু হলো নতুন জীবন, একটা ঘোড়া আর একটা ওয়াগন নিয়ে। শুরু হলো নতুন জীবিকা। প্রিন্সটন শহরের লোকদের জন্য বহুদূর থেকে ছাই নিয়ে আসার কাজ। সে বড় হাড় ভাঙা খাটুনির কাজ। খালি গাড়ি নিয়ে যেতেন আর ওয়াগনে নিজে ছাই ভরে নিয়ে ফিরতেন। সারাদিন এভাবেই চলত। পলের বাড়ির পেছনটায় ছাইয়ের গাদা উঁচু হয়ে উঠত। ঘোড়াটা বাবার সঙ্গে যায় আর আসে, বাবার চেয়ে আরো বেশি পরিশ্রম করে। পলের তাকে বড় মিষ্টি লাগে। বেন নামে সেই ঘোড়াটাকে ভালোবেসে ফেলল পল। বেনও ভালোবাসে পলকে। পরে বাবা ঘোড়ার গাড়ির ব্যবসা শুরু করলেন। নিজেই ছিলেন তার গাড়োয়ান। ছোট ছোট ছেলে মেয়েদের শহরের চারপাশটা ঘুরিয়ে দেখাতেন। সমুদ্রের ধারেও বেড়াতে নিয়ে যেতেন তাদের। এত খাটুনি, তবু মুখের হাসিটি কখনো মিলিয়ে যায়নি। সকলে ভালোবাসত তাঁকে, শ্রদ্ধা করত। গাড়োয়ান বলে কেউ অবজ্ঞা করত না। উনি তো আর যে সে গাড়োয়ান নন, রীতিমতো উচ্চশিক্ষিত, প্রতিবাদী, লড়াকু একজন মানুষ, যিনি নিজের জীবন দিয়ে প্রমাণ করে চলেছেন মর্যাদা নিয়ে স্বাধীনভাবে কিভাবে বেঁচে থাকতে হয়, দারিদ্র্য সঙ্গে নিয়ে কিভাবে সেই মর্যাদা রক্ষা করতে হয়। তার দারিদ্র্য নিয়ে, দুঃখ দুর্দশা নিয়ে কারো কাছে তিনি হাহুতাশ করতেন না। তিনি ছিলেন শান্ত, নির্ভীক। চওড়া কাঁধ ছিল তার, চেহারা পাথরের মতো, গলার স্বর গম্ভীর সুরেলা। তাঁর চলাফেরায় ছিল আত্মবিশ্বাস। এজন্য তিনি গাড়োয়ান নন, সকলের কাছে শ্রদ্ধেয় রেভারেন্ড রবসন। শুধু কালো মানুষরা নন, প্রিন্সটন শহরের সাদা চামড়ার লোকেরা অর্থাৎ শ্বেতাঙ্গরাও তাঁকে সম্মান করতেন। এটা ছিল সে সময়ে একটা বিরাট ব্যাপার। কেননা প্রিন্সটন, যেখানে পলের জন্ম, সেই শহর ছিল ধনী শ্বেতাঙ্গদের। কালো বা কৃষ্ণাঙ্গ ছিল অল্প, আর তারা প্রায় সকলেই ছিল শ্বেতাঙ্গদের বাড়ির কাজের লোক হিসেবে। চাকর, রাঁধুনে, গাড়োয়ান, কারখানা বা খামারের মজুর হিসেবে।
এরা কি আর মানুষ? হ্যাঁ, একজন শুধু আলাদা তাদের কাছে, রেভারেন্ড রোবসন। ছেলে মেয়েদের লেখাপড়ার দিকে সব সময় খেয়াল রাখতেন রেভারেন্ড। টাকার পেছনে দৌড়নো তার পছন্দ ছিল না। ছেলেমেয়েরা লেখাপড়া করুক, এটাই তিনি সবসময় চাইতেন। ছেলেমেয়েরা জানুক কোনটা ঠিক, কোনটা ভুল, তারা কোথা থেকে এসেছে, তাদের কোন আদর্শ নিয়ে বেঁচে থাকতে হবে এবং সেই আদর্শকে কিভাবে বাঁচিয়ে রাখতে হবে সারা জীবন। তিনি এটাই চাইতেন। ছেলেমেয়েরা পরীক্ষায় ১০০-র মধ্যে ৯৫ পেয়েছে। ওরা তো মহা খুশি, বাবা গম্ভীর। কেন? ৫টা নম্বরে কি যায় আসে? পলের বাবাও মনে করতেন ৫টা নম্বরে সত্যি কিছু যায় আসে না। টাকা বা সাফল্যে একজনের বিচার হয় না। তাহলে কেন রাগ করতেন? কারণ তিনি চাইতেন ছেলে মেয়েদের লেখাপড়ার ভিতর যেন কোনো সামান্য ফাঁকি না থাকে। যখন যে কাজ করবে সেই কাজে তারা যেন নিজেকে নিংড়ে দেয়, সমস্ত মন প্রাণ ঢেলে তারা যেন সেই কাজটুকু করে। পল অবশ্য তখনও কোনো বড় স্কুলে ভর্তি হয়নি। মুখ ভার করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সানডে স্কুলে যায়, রবিবাসরীয় ধর্মবিদ্যালয়।